ভাবুন তো আপনি একটি বিমানে বসে আছেন, আকাশ পরিষ্কার, চারদিকে শান্তি, বিমানে খাবার সার্ভ হচ্ছে, যাত্রীরা হাসছে। হঠাৎ এক ভয়ঙ্কর বিস্ফোরণ, তারপর মুহূর্তে দেখা যাচ্ছে শুধু খোলা আকাশ। অ্যালোহা এয়ারলাইন্স ফ্লাইট 243 সেই দিন বিমানের ছাদ যেন মুহূর্তে উড়ে যায়, আর কেবিন ভরে ওঠে যাত্রীদের আতঙ্ক আর চিৎকার। প্রায় 500 কিমি প্রতি ঘন্টার গতিতে ধেয়ে আসা হাওয়া, -45°C তীব্র ঠান্ডা, আর উচ্চতায় অক্সিজেনের ভয়াবহ ঘাটতি, সব মিলিয়ে যেন মৃত্যুই ছায়ার মতো ঘুরছিল। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে ক্যাপ্টেন কি পারলেন এই ভাঙা প্লেনটিকে নিরাপদে নামাতে, নাকি এই ফ্লাইটে হয়ে উঠেছিল তাদের জীবনের শেষ যাত্রা? চলুন জেনে নিই এক অবিশ্বাস্য বাস্তব কাহিনী, যেখানে প্রতিটি সেকেন্ড ছিল মৃত্যুর সঙ্গে পাইলটদের এক লড়াই, আর 90 জন যাত্রীর নিঃশ্বাস ধরে রাখার এক যুদ্ধ। 1988 সালের 28 এপ্রিল, সেদিন ছিল এক সাধারণ দুপুর। হাওয়াইয়ের হিলো আন্তর্জাতিক বিমানবন্দর ছিল ব্যস্ততার মাঝে। অ্যালোহা এয়ারলাইন্সের ফ্লাইট 243 সেদিন তার সপ্তম ফ্লাইট সম্পন্ন করতে যাচ্ছিল। এই বিমানটির নাম ছিল কুইন লিলিও কালানি। হাওয়াইয়ের শেষ রানী লিলিও কালানির নামে নামকরণ করা হয়েছিল। এই বিমানটি শুধু নামেই নয়, কার্যক্ষমতার দিক থেকেও ছিল এক বিশেষ বিমান। এটি ছিল বোয়িং 737 মডেলের এমন একটি বিমান যা ছোট মাঝারি দূরত্বের ফ্লাইটের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। 19 বছর ধরে এই বিমানটি সেবায় ছিল এবং এর মধ্যে সম্পন্ন করেছিল 35,410 ঘন্টার ফ্লাইট। এছাড়া এটি 9,990 বার উড্ডয়ন ও অবতরণ করেছিল, যা একে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত বিমানগুলোর মধ্যে ফেলেছিল। সেদিন ফ্লাইট 243 গন্তব্য ছিল হনুলুলু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যা হিলো থেকে প্রায় 400 কিলোমিটার দূরে। এই রুটটি ছিল মাত্র 35 মিনিটের এক ছোট্ট ফ্লাইট, এমন রুট যা এয়ারলাইন্স প্রতিদিন বহুবার সম্পন্ন করে। বিমানটির ক্যাপ্টেন ছিলেন 44 বছর বয়সী রবার্ট এসকন থিমার। তার ছিল 12 বছরের ফ্লাইট অভিজ্ঞতা। তিনি ইতিমধ্যেই 8,500 ঘন্টার বেশি বিমান চালিয়েছেন। এর মধ্যে 6,700 ঘন্টা ছিল বোয়িং 737-এ। তার সঙ্গে ছিলেন সহ পাইলট মিমি টমকিন্স, যিনি 8,000 ঘন্টা ফ্লাইট করেছেন। এর মধ্যে 3,500 ঘন্টা বোয়িং বিমানে। দুজনেই অভিজ্ঞ, নির্ভীক এবং দক্ষ পাইলট হিসেবে পরিচিত ছিলেন। ক্রু সদস্যের মধ্যে ছিলেন জেন টমিটা, মিচেল হন্ডা এবং সবচেয়ে অভিজ্ঞ ক্লেয়ার বল লেন্সিং, যিনি 37 বছর ধরে অ্যালোহা এয়ারলাইন্সে কাজ করেছিলেন। তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়, হাস্যোজ্জ্বল এবং যাত্রীদের প্রিয় একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট। সবকিছু ছিল স্বাভাবিক, আর কিছুক্ষণের মধ্যেই বিমানটি আকাশে উঠবে। কিন্তু কেউ জানতো না সেদিন এই নির্ভরযোগ্য বিমান, অভিজ্ঞ ক্রু আর ছোট্ট রুটের মাঝেও এক ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছিল। বিমানে সেদিন মোট 90 জন যাত্রী উঠেছিলেন। তাদেরই একজন গেল ইয়ামামন্টো বিমানে ওঠার সময় বিমানের বাইরের অংশে একটি অদ্ভুত ফাটল দেখতে পান। তিনি বিষয়টি লক্ষ্য করলেও তেমন গুরুত্ব দেননি, ভাবেন হয়তো কিছুই না। কিন্তু তিনি জানতেন না এই ছোট্ট ফাটলে পরবর্তীতে হয়ে উঠবে এক ভয়ঙ্কর বিপর্যয়ের সূচনা। দুপুর 1:25 ফ্লাইট 243 উড্ডয়নের অনুমতি পায়। সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল। বিমানটি ধীরে ধীরে রানওয়ে ধরে এগিয়ে যায়, তারপর প্রচন্ড শব্দে আকাশে ওড়ে। সেদিনের আকাশ পরিষ্কার ছিল, আবহাওয়ার কোনো সমস্যা ছিল না। বিমানটি অল্প সময়ে পৌঁছে যায় 28,000 ফুট উচ্চতায়। ককপিটে হালকা কথাবার্তা চলছিল। এই রুট পাইলটদের এতটাই পরিচিত ছিল যে তারা কিছুটা আরাম বোধ করছিলেন। এদিকে কেবিন ক্রু যাত্রীদের সিট বেল্ট বাঁধতে বলেন। তারপর তারা শুরু করেন খাবার সার্ভ করা। মিচেল হন্ডা ছিলেন বিমানের মাঝখানে, জেন টমিটা ছিলেন সামনের 15 থেকে 16 নম্বর রোতে, আর ক্লেয়ার বেল লেন্সিং ছিলেন 5 নম্বর রোতে, যিনি সবসময় যাত্রীদের হাসি মুখে সহযোগিতা করতেন। ঠিক তখনই হঠাৎ করে ছাদের দিক থেকে একটা হালকা কাঁপুনি শব্দ শোনা যেতে থাকে। শব্দটা এমন ছিল যেন পুরনো ধাতব কিছু কাঁপছে, তবে শব্দটা এতটা নরম ছিল যে কেউ বিরক্ত হননি এবং এর গুরুত্ব কেউ বোঝেননি। বিমানটি তখন মাউই দ্বীপ থেকে 43 কিমি দক্ষিণ পূর্বে। ঠিক তখনই ঘটে যায় এক ভয়ের মুহূর্ত, একটি বিশাল বিস্ফোরণ, আর যেন বিমানের শরীর ফেটে ছিঁড়ে বেরিয়ে আসে। শুধু শব্দ নয়, তার সঙ্গে ছিল কম্পন আর আতঙ্ক। অনেক যাত্রী সিট বেল্ট বাঁধা থাকলেও বিস্ফোরণের অভিজ্ঞতায় অনেকে ছিটকে পড়ে যান, আর এই ধাক্কাতেই ঘটে যায় সবচেয়ে মর্মান্তিক ঘটনা। ক্লেয়ার বেল লেন্সিং, যিনি ছিলেন অ্যালোহা এয়ারলাইন্সের সবচেয়ে অভিজ্ঞ, সবচেয়ে প্রিয় ফ্লাইট অ্যাটেন্ডেন্ট, তিনি বিমানের ছাদে হওয়া বিশাল ফাটল দিয়ে আকাশে ছিটকে পড়েন। মুহূর্তটি ছিল ভয়ঙ্কর, হিমশীতল আর নিঃশব্দ। যাত্রীরা হতবাক, কেবিন জুড়ে আতঙ্ক। পাইলটরাও কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যান। বিমানের ছাদের অংশ নেই হয়ে গেছে, তবুও এটি তখনও উঠছে, কিন্তু আর কতক্ষণ কেউ বুঝে উঠতে পারছিলেন না। একটি ছোট ফাটল কিভাবে মুহূর্তে এক বিস্ফোরণে পরিণত হলো, যা বিমানের ছাদের বিশাল এক অংশ উড়িয়ে দিল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সেই ছোট্ট ফাটল 18 ফুট লম্বা এক ছিদ্রে পরিণত হয়, যা ছাদের উপর থেকে জানালার সারি পর্যন্ত ছড়িয়ে পড়ে। বিমানের শরীর ছিঁড়ে বের হতে থাকে ধাতব টুকরো, সেগুলো গিয়ে ডানায় আর ইঞ্জিনে আঘাত করতে থাকে। পুরো কেবিন জুড়ে ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর শব্দ, আর ধাতব অংশ ঘষে ঘষে বেরিয়ে আসে ঝলসানো আগুনের ফুলিঙ্গ। মাত্র কিছু সময় আগেও যা ছিল একটি সাধারণ নিরীহ ফ্লাইট, তা এখন রূপ নিয়েছে নিয়ন্ত্রণহীন আতঙ্কে। সিটের ওপর রাখা লাগেজ, খাবার, কাপড় সবকিছু ঝড়ো বাতাসে উড়ে যাচ্ছে। ব্যক্তিগত জিনিসপত্র ভেসে বেরোচ্ছে এদিক সেদিক। মানুষ চিৎকার করছে, কান্নায় ভেঙে পড়ছে, কিন্তু তাদের কণ্ঠস্বর আকাশের গর্জনের মতো হাওয়ার আওয়াজে হারিয়ে যাচ্ছে। বিমানের ভেতরে বাতাস হয়ে উঠছে ঠান্ডা, পাতলা আর ক্ষতিসাধক। মনে হচ্ছিল যেন কেউ পেছন থেকে টেনে নিচ্ছে, যেন শরীর আস্তে আস্তে কোথায় যেন হারিয়ে যাচ্ছে। এই উচ্চতায় অক্সিজেনের ঘাটতি ভয়ঙ্কর ভাবে সমস্যা তৈরি করছিল। আর তখনই আরেকটি বিপদ, বিমানের অক্সিজেন সরবরাহ ব্যবস্থা কাজ করা বন্ধ করে দেয়। যেহেতু ছাদ উড়ে গেছে, তাই মাস্কগুলো সঠিকভাবে যাত্রীদের কাছে পৌঁছতেও পারেনি। ছাদের ধ্বংসস্তূপের কাছাকাছি যারা ছিলেন তাদের অবস্থা ছিল সবচেয়ে খারাপ। তারা শ্বাস নিতে পারছিল না, অনেকে বেহুশ হয়ে পড়েন। বিমানের ভেতরে ছুটে বেড়ানো ধাতব টুকরোগুলো অনেক যাত্রীকে কেটে ফেলছিল। কেউ কেউ বিদ্যুতের শক খাচ্ছিলেন ছিঁড়ে যাওয়া তারগুলোর স্পর্শ পেয়ে। অনেক যাত্রীর মুখে, হাতে, শরীরে কাটা ছেঁড়া, পোড়ার দাগ আর ক্ষতের ছাপ পড়ে যাচ্ছিল।
আর ঠান্ডাটা ছিল হাড় কাঁপানো বরফের মতো, এতটাই তীব্র যে অনেকের ত্বক পুড়ে যাওয়ার মতো ক্ষতিগ্রস্ত হচ্ছিল। সবার মুখে একটাই অনুভব, শ্বাস বন্ধ হয়ে আসছে, শরীর যেন জমে যাচ্ছে। মানুষজন তাদের প্রাণের জন্য লড়ছিল। এই বিভীষিকাময় যাত্রার শেষ কোথায়? বিস্ফোরণের ঠিক পরপরই ককপিটের পরিস্থিতি একদম পাল্টে যায়। ফার্স্ট অফিসার মিমি টমস্কিন এতটা আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে তিনি নিজের আসনে ঠিকভাবে বসে থাকতে পারছিলেন না। তবুও আহত শরীর নিয়েও তিনি ধীরে ধীরে চোখ খোলার চেষ্টা করছিলেন। চোখের সামনে ভেসে বেড়াচ্ছিল ধ্বংসাবশেষ আর ইনসুলেশন মেটেরিয়াল, যেগুলো হঠাৎ চাপের পরিবর্তনে ছুটে বেড়াচ্ছিল প্লেন জুড়ে। আর ক্যাপ্টেন রবার্টসনের চোখে ধরা পড়ে এক ভয়ঙ্কর দৃশ্য। ককপিটের দরজা নেই, তার পেছনে দেখা যাচ্ছে শুধু খোলা আকাশ। আরো ভয়ঙ্কর বিষয় হলো ফার্স্ট ক্লাস কেবিনে পুরো ছাদটাই উধাও। এক ভয়ঙ্কর শূন্যতা আর বিকট বাতাস যেন ককপিটে ঢুকে সবকিছু তছনছ করে দিচ্ছিল। এই দৃশ্য যে কাউকে অসহায় করে তুলতো। কিন্তু ক্যাপ্টেন রবার্ট অভিজ্ঞ ছিলেন, তিনি সিদ্ধান্ত নেন এই ভয়াবহ অবস্থাতেও তিনি লড়বেন। বিমানটি তখন ছিল প্রায় 28,000 ফুট উচ্চতায়। এই উচ্চতায় বাতাসে অক্সিজেন একেবারে কম, আর যাত্রীদের জন্য এটি হতে পারত মারাত্মক প্রাণঘাতী। এক সেকেন্ডও দেরি না করে ক্যাপ্টেন সিদ্ধান্ত নেন প্লেনটিকে সরাসরি নামিয়ে আনতে হবে 10,000 ফুটে, যেখানে মানুষ মাস্ক ছাড়াই স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারে। সৌভাগ্যবশত ককপিটের অক্সিজেন ব্যবস্থা তখন কাজ করছিল। ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসার দ্রুত অক্সিজেন মাস্ক পরে নেন, কিন্তু কেবিনে অবস্থা ভয়াবহ। ছাদ উড়ে যাওয়ার ফলে কেবিনের অক্সিজেন সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ বিকল হয়ে যায়। মাস্কগুলো ঝুলে থাকলেও সেগুলো যাত্রীদের মুখ পর্যন্ত পৌঁছাতে পারছিল না, ফলে অনেকে শ্বাস নিতে পারছিল না। কারো অবস্থা হয়ে উঠছিল আশঙ্কাজনক। ক্যাপ্টেন বুঝে ফেলেন সময় একদমই হাতে নেই। তিনি সাথে সাথে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। প্লেনের গতি বাড়িয়ে দেন 280 থেকে 290 নোট পর্যন্ত, যা যদিও 737 এর সর্বোচ্চ গতি নয়, তবুও নিচে নামার জন্য এটা যথেষ্ট ছিল। কিন্তু প্লেন নিচে নামার সাথে সাথে আরো অস্থির হতে থাকে। ভাঙা অংশ থেকে হাওয়া ঢুকে বিমানটিকে ডানে বামে দুলাতে শুরু করে। এটা স্পষ্ট হয়ে ওঠে বিস্ফোরণে প্লেনের গঠনগত বড় ক্ষতি হয়েছে। ফার্স্ট অফিসার মিমি তখন 7,700 কোড পাঠানোর চেষ্টা করেন, যার অর্থ বিমানটি মারাত্মক ঝুঁকিতে রয়েছে। কিন্তু বিপর্যয়ের কারণে ট্রান্সপন্ডার কাজ করছিল না। তিনি তখন সরাসরি মেডে কল করার চেষ্টা করেন, কিন্তু খোলা ছাদ দিয়ে আসা প্রচন্ড বাতাসের গর্জন তাদের কণ্ঠস্বর একেবারে ঢেকে দেয়। কেউ শুনতে পাচ্ছিল না তাদের আতঙ্ক ভরা আহ্বান। ককপিটের ভেতর তখন যেন তাণ্ডব চলছে। প্রবল বাতাসের শব্দে ক্যাপ্টেন আর ফার্স্ট অফিসার একে অপরের কথা শুনতে পাচ্ছিলেন না। এদিকে কেবিনে যাত্রীরা সিট আঁকড়ে ধরে বসেছিলেন, মনে মনে প্রার্থনা করছিলেন, কেউ কান্নায় ভেঙে পড়ছিলেন। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট জেম টম, যিনি মাথায় আঘাত পেয়েছিলেন তবুও সাহস হারাননি, তিনি যাত্রীদের শান্ত রাখার চেষ্টা করছিলেন। মিশেল হন্ডা, যিনি ছিলেন 16 নম্বর সারির কাছে, তখন সাহস নিয়ে দাঁড়িয়ে যান আর যাত্রীদের লাইফ জ্যাকেট পরতে বলেন, কারণ তিনি জানতেন পরবর্তী মুহূর্তে হয়তো তাদের জীবনের সবচেয়ে বড় লড়াই শুরু হতে চলেছে। আর দম বন্ধ করে দেওয়া পরিস্থিতির মাঝে একটাই প্রশ্ন মাথায় ঘুরছিল, এই ভয়ঙ্কর ফ্লাইট কি শেষ পর্যন্ত বাঁচতে পারবে? ক্যাপ্টেন তখন সিদ্ধান্ত নেন, এই প্লেনকে নামাতেই হবে, কোনোভাবেই হার মানা যাবে না, সামনে যত বিপদে থাকুক না কেন। 90 জন যাত্রীর জীবন এখন তার হাতেই। তিনি নিজের অভিজ্ঞতা, বছরের পর বছর ধরে অর্জিত দক্ষতা আর ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার অবিশ্বাস্য মানসিক শক্তি দিয়ে বাঁচিয়ে তুলতে চান সবাইকে। ককপিট আর কেবিন তখন জর্জরিত, ভাঙা ছাদ, যান্ত্রিক শব্দ, অজানা যে কোনো মুহূর্তে আসা নতুন বিপদের আশঙ্কা। ক্রুদের সামনে একটাই রাস্তা খোলা ছিল, বিমানটি ঘুরিয়ে মাউই দ্বীপের কাহুলি বিমানবন্দরের দিকে নিয়ে যাওয়া। এটাই ছিল সবচেয়ে কাছের এয়ারপোর্ট আর একমাত্র ভরসার জায়গা, যেখানে এই ভাঙা বিমানকে কোনোভাবে নামানো সম্ভব হতে পারে। কিন্তু প্রশ্ন একটাই, এই বিমান কি সত্যি বাঁচানো সম্ভব? বিমানটি তো ভয়ানক গঠনগত ক্ষতির শিকার। এই প্রশ্ন শুধু বিমানের ভিতরে নয়, বাইরেও ঘুরপাক খাচ্ছিল। এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকেও সবাই গভীর উদ্বেগে তাকিয়েছিল এই ফ্লাইটের দিকে। তারা লক্ষ্য করছিল প্লেনটি অস্বাভাবিক গতিতে নিচে নামছে। এতে তাদের মধ্যে উৎকণ্ঠা আরো বেড়ে যায়। সাথে সাথেই তারা প্লেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে, যাতে বোঝা যায় ভেতর কি ঘটছে। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া নেই, রেডিও যোগাযোগ পুরোপুরি ব্যর্থ। এই নিস্তব্ধতা সারা কন্ট্রোল রুমে উত্তেজনার ঢেউ তুলে দেয়। সময় দ্রুত শেষ হয়ে আসছিল। এটিসি বুঝতে পারে এটা সাধারণ জরুরি অবস্থা নয়, এটা মরণ বাঁচানোর লড়াই। তারা সঙ্গে সঙ্গে কাহুলি বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারকে সতর্ক করে দেয়, জানিয়ে দেয় একটি বিমান ভয়াবহ সংকটে আছে। সবার কানে কেবল একটাই বার্তা, অ্যালার্ট অল এমার্জেন্সি ইউনিট, বি প্রিপেয়ার্ড ফর ইম্প্যাক্ট। এখন শুরু হলো সময় আর প্রাণের সাথে এক দৌড়। প্রশ্ন একটাই, তারা কি সময় মতো প্লেনের সঙ্গে যোগাযোগ করতে পারবে? তারা কি যাত্রীদের বাঁচাতে পারবে? এখন আর কোনো ভুলের সুযোগ নেই। এই মুহূর্তে আকাশ আর মাটির মাঝে একটা অসম্ভবকে সম্ভব করার লড়াই চলছে। বাঁচার শেষ চেষ্টা। ল্যান্ডিং এর আগ মুহূর্ত মাউই দ্বীপের কাহুলি এয়ারপোর্ট তখন পুরোপুরি প্রস্তুত। অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, চিকিৎসা টিম সকলে দাঁড়িয়ে ছিল রানওয়ের পাশে। যে কোনো সময় ঘটতে পারে অপরিচিত ইতিহাস। আকাশের ওপরে তখনও যুদ্ধ চলছে। ভাঙা ছাদ, কেঁপে উঠতে থাকা প্লেন আর যাত্রীদের চোখে একটাই কথা, আমরা কি বাঁচবো? ক্যাপ্টেন রবার্ট আর ফার্স্ট অফিসার মিমি একটু দম ফেলেননি। তারা জানতেন এখানে শুধু একটি বিমান নামানো হচ্ছে না, এখানে নামানো হচ্ছে 90টি জীবন। যাত্রীরা তখন নিজেদের সিট আঁকড়ে ধরে আছেন, কেউ চোখ বন্ধ করে প্রার্থনা করছেন, কেউ আবার চোখ মেলে শেষবারের মতো আকাশ দেখছেন। ভাঙা বিমানের সেই অবর্ণনীয় শব্দ ছিন্ন ভিন্ন করছিল নীরবতাকেও। মাটির কাছাকাছি আসতেই প্লেনটা যেন আরো জোরে কেঁপে ওঠে। অবশেষে বিমানটি রানওয়ে ছোঁয়, ব্রেকের বিকট শব্দে চারদিক কেঁপে ওঠে, কিন্তু সেই শব্দ যেন ছিল জীবনের গান। বিমানটি সফলভাবে অবতরণ করে। হা করে তাকিয়ে থাকে সবাই। 90 জন যাত্রীর মধ্যে 89 জন বেঁচে যান। সবাই চোখে জল ফেলেন, কেউ চিৎকার করে কাঁদে, কেউ ফ্লোরে পড়ে গিয়ে মাথা ঠুকে বলে আমরা বেঁচে গেছি। কিন্তু একজন হারিয়ে গেছেন চিরতরে, সেই ভয়াবহ ছাদের ছিদ্র দিয়ে যিনি ছিটকে গিয়েছিলেন বাইরে। তিনি আর ফিরে আসেননি। ক্লেয়ার বেল লেন্সিং 37 বছর ধরে অ্যালোহা এয়ারলাইন্সে কাজ করে একজন অভিজ্ঞ হাসিখুশি দায়িত্ববান ফ্লাইট অ্যাটেন্ডেন্ট। বিমানের মধ্যে
শুরুতে ছিলেন সবার প্রিয়, যাত্রীদের পাশে দাঁড়াতেন, হাসি মুখে সবাইকে সাহস দিতেন। কিন্তু সেদিন নিজের ডিউটির মাঝখান থেকে এক মুহূর্তে হারিয়ে গেলেন আকাশে। তার শরীর আর খুঁজে পাওয়া যায়নি, তবে তার ত্যাগ আর দায়িত্ববোধ আজও স্মরণ করে পুরো বিমান জগৎ। তার জন্যই হয়তো প্লেনের অনেক যাত্রী সেদিন জীবিত ফিরে আসতে পেরেছিলেন। অ্যালোহা ফ্লাইট 243-এর এই দুর্ঘটনা পৃথিবী জুড়ে বিমান নিরাপত্তা ব্যবস্থায় বড় পরিবর্তন নিয়ে আসে। পুরনো প্লেনগুলোর জন্য নতুন নিয়ম আর ফ্লাইট স্টাফদের জন্য সেফটি ট্রেনিং আরো কঠোর করা হয়। আর আজও যখন কোনো ফ্লাইট অ্যাটেন্ডেন্ট নিজের কাজ শুরু করেন, তার মনের এক কোনায় ক্লিয়ার লেন্সিং এর গল্প বেঁচে থাকে। এই ছিল অ্যালোহা এয়ারলাইন্স ফ্লাইট 243-এর সেই ভয়ঙ্কর বাস্তব ঘটনা, যেখানে মুহূর্তের মধ্যে বদলে গিয়েছিল সবকিছু। জীবন কখন যে কোন দিকে মোড় নেয় আমরা কেউ জানি না, কিন্তু সেই মুহূর্তে মানুষের সাহস, বুদ্ধিমত্তা আর সংকল্প, এই তিনটাই বাঁচিয়ে দিতে পারে অগণিত জীবন। যদি এই ভিডিওটি আপনাদেরকে একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও। আর এরকম ভিডিও যদি তোমরা আরো দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে আজকের জন্য এখানে দেখা হচ্ছে পরের ভিডিওতে।